আমন্ত্রণ জানাচ্ছি সময় স্পোর্টসের ফেসবুক লাইভে। আপনারা জানেন যে এখন চলছে এশিয়া কাপ, তবে বাংলাদেশের ক্রিকেট কিন্তু সরগরম আসন্ন বিসিবি নির্বাচন নিয়ে। এবং গতকালকে বিসিবি নির্বাচনের যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করার তারিখ ছিল, তবে তা একদিন পর আজকে সন্ধ্যা 7টার পরে কিন্তু তা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিযুক্ত যেই নির্বাচন কমিশন রয়েছে, সেই নির্বাচন কমিশন। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল, এবং আমাদের সঙ্গে আলোচনা করার জন্য রয়েছেন সময় স্পোর্টসের স্পোর্টস ইনচার্জ সাজিদ মুস্তাহিদ। সাজিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এখন পর্যন্ত আসলে অনেক নাটকীয়তা আমরা দেখছি। খসড়া ভোটার তালিকা আসলে প্রকাশ করার মধ্য দিয়ে একটা নির্বাচনী যে ট্রেনটা আসলে চালু হলো মনে হচ্ছে, তবে একবার বিসিবি ভোটার তালিকা দিল, তারপর আবার সরিয়ে ফেললো। এই যে প্রক্রিয়াগুলো গতকালকে প্রকাশ করার কথা ছিল, আজকে তা করা হলো। প্রক্রিয়াটা নিয়ে একটু আগে জানতে চাই, আসলে কেমন দেখছেন? আগেও আপনি বিসিবি ইলেকশন কভার করেছেন। আসলে পদে পদে এই পুরো বিসিবি নির্বাচনটাকে বিতর্কিত যতভাবে করা যায় সেটাই কিন্তু করা হচ্ছে। তারা একটা পক্ষ আমরা বলতে পারি যে আমিনুল ইসলাম বুলবুল, তিনি এবং তার সঙ্গে যারা রয়েছেন তারা আসলে চাচ্ছেন যে কোনো মূল্যেই বিসিবিতে টিকে থাকতে, যার কারণেই কিন্তু আমরা দেখছি যে প্রভাব খাটিয়ে তারা তাদের কাউন্সিলরশিপ চেঞ্জ করেছেন, এবং কাউন্সিলর গতকালকে রিট হয়েছে, রিটের পর চেম্বার আদালতে গিয়ে সেটা আবার বাতিল হয়েছে, আবার একটা শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী সোমবার। আদালত পর্যন্ত গড়ানোর পরে এবং গতকালকে মধ্যরাত পর্যন্ত আপনি ছিলেন ক্রিকেট বোর্ডে, শুধু আপনি না, অনেক ক্রীড়া সাংবাদিকই ছিলেন, তখনও কিন্তু এই তফসিলটা দিতে পারে, পূর্ণাঙ্গ যে ভোটার তালিকা এটা দিতে পারেনি। পরে আজ আবার পুনঃ তফসিল করেছে। প্রথমে আমরা শুনেছিলাম 4 অক্টোবর হবে নির্বাচন, যেটা আপনাকে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনের, যিনি নিজে, আপনার মোবাইলে এখনো হোয়াটসঅ্যাপে মেসেজটা মনে হয় আছে, তিনি জানিয়েছিলেন। এরপর আমরা জানলাম বিসিবি থেকে জানানো হলো 6 তারিখ। আজ আবার জানানো হয়েছে নির্বাচনের তারিখ ঠিক আছে, কিন্তু খসড়া ভোটার তালিকা একদিন পিছিয়ে আজকের ডেটও করা হয়েছে। আজ সন্ধ্যা 7টার পর এটা পাবলিশ করা হয়েছে। তবে এখানেও কিন্তু অনেক বিতর্ক, এবং আমি ধারণা করছি যে বিসিবি নির্বাচন আবারও আদালতে যাচ্ছে। এবং কিছু ক্লাব নিয়ে আমরা জানি যে সমস্যা ছিল, তাদের মালিকানা নিয়ে, তাদের কার্যক্রম নিয়ে, সব কিছু নিয়ে বেশ অনেকদিন ধরেই, যখনই বিসিবিতে দুদক হানা দিয়েছিল সেই সময় থেকেই কিন্তু ক্লাবগুলোর মালিকানা নিয়ে বা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিল দুদক। সেই ক্লাবগুলোকে কিন্তু বাদ রাখা হয়েছে, এবং এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে বিসিবি ইলেকশনের। কারণ এই ক্লাবগুলোতে যারা আছে, তারা কিন্তু কাউন্সিলর যারা আছেন তারা বেশ বড় নাম। এবং কিছুদিন আগে একটা বিসিবি সভা হয়েছিল গত সপ্তাহে, ইফ আই এম নট রং, সেখানে কিন্তু বলা হয়েছিল যে বিসিবি থেকে যে আমরা দেখবো, আমাদের এখানেও আছে, সেটা যদি এখানে দেওয়া হয় তাহলে আমরা সেটা দেখাতে পারবো দর্শকদেরও, যে বিসিবি থেকে বলা হয়েছিল যে তারা অংশগ্রহণ করতে পারবে এই 15টি ক্লাব যাদেরকে আসলে অংশগ্রহণ বা কাউন্সিলরশিপ দেয়নি, বিসিবি থেকে দেয়া হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন তারা কিন্তু এই 15টি ক্লাবকে কাউন্সিলরশিপ দেয়নি। তারা যেটা উল্লেখ করেছে, ক্লাবগুলোকে আপত্তি দাখিল করার একটা সুযোগ দেওয়া হয়েছে। এখন এই ক্লাবের যারা কাউন্সিলর তারা আপত্তি দাখিল করবেন না কোর্টে যাবেন, এটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন। আরও একটা আমাদের কাছে আছে, আর একটা আসলে এই কি বলেছে অ্যাকচুয়ালি নির্বাচন কমিশন, তাদের ব্যাখ্যায় কি বলেছে, আমরা এখানে যদি একটু থেমে আমরা যদি এটা একটু দেখি, আপনি যদি দেখেন যে মূলত তারা যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা হচ্ছে আসলে দুর্নীতি দমন কমিশন যে আসলে অভিযান চালিয়েছে, তারপরে হচ্ছে একটা এনফোর্সমেন্ট কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির পক্ষ থেকে যে সুপারিশটা করা হয়েছে, সেই সুপারিশকেই কিন্তু তারা প্রাধান্য দিয়েছে। কিন্তু বোর্ডকে তারা জানতে চেয়েছিল, এখানে আপনার লিখে আছে স্পষ্ট, উক্ত 18টি ক্লাব আগামী নির্বাচনের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে কিনা সে বিষয়ে সুস্পষ্ট মতামত চেয়ে অত্র নির্বাচন কমিশন 18/9/2025 তারিখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটি পত্র প্রেরণ করে। জবাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইহার গঠনতন্ত্রের 10 অনুচ্ছেদের বরাতে অত্র কমিশনকে নিম্নরূপ মতামত প্রদান করে। অতএব উক্ত বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতামত হলো, যেহেতু আপনার পত্রে উল্লেখিত ক্রীড়া সংগঠন সমূহের বিষয়ে দুদকের অনুসন্ধান চলমান রয়েছে এবং তাদের বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত ফৌজদারি আইন অনুসারে কোনো দণ্ডাদেশ প্রদান করা হয়নি। এখানে আরও কিছু কিন্তু ক্লজ রয়েছে বিসিবির গঠনতন্ত্রে, যে তারা মানসিক ভারসাম্যহীন কিনা, তারা দেউলিয়া কিনা, এখানে যদি সেটা উল্লেখ করা নাই, সেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংবিধানের অনুচ্ছেদ 10-এর আলোকে দুদকের অনুসন্ধান বা পর্যবেক্ষণ উল্লেখিত ক্রীড়া সংগঠন সমূহের যোগ্যতাকে প্রভাবিত করবে না। বিসিবির গঠনতন্ত্রকে তারা পাশ কাটিয়ে, বিসিবির ইলেকশন কমিশন যারা গঠন করেছে, যাদেরকে গঠন করেছে বিসিবি, তারা বিসিবির গঠনতন্ত্রকে পাশ কাটিয়ে তারা নিজেদের ইচ্ছামতো একটা
একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে একটা ব্যাখ্যা দিয়েছে এবং নিচে লিখেছে, তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের একটি নির্বাচন কমিশনের উপরে ন্যস্ত। এর পরবর্তীতে তারা 15টি ক্লাবকে তারা এখান থেকে বাদ দেয়। এবং ইন্টারেস্টিং ব্যাপার, আপনি গতকাল লাইভে বলেছিলেন যে সাবেক সভাপতি ফারুক আহমেদ হঠাৎ করে এই নির্বাচনে খুবই একটা প্রভাবশালী একজন নাম হয়ে উঠেছেন, অথচ কমাস আগেও আমি জানি না উনি কিন্তু বলেছিলেন জুনিয়র কোনোদিন ব্যাক করবেন না। ওনাকে যেভাবে এখান থেকে বিতাড়িত করা হয়েছিল এই বোর্ড থেকে, উনি কিন্তু বলেছিলেন উনি কোনোদিন আর ক্রিকেটে ব্যাক করবেন না, কিন্তু উনি আবার ক্রিকেট বোর্ডে আসতে চাচ্ছেন এবং আমরা শুনছি যে তাকে হয়তো বড় একটা পোস্ট অফার করেছেন আমিনুল ইসলাম বুলবুল, সেটা হতে পারে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অথবা ভাইস প্রেসিডেন্ট। এই কারণে কিন্তু তিনি আসছেন এবং তার যেই ক্লাব থেকে আসছেন সেই ক্লাব নিয়েও কিন্তু শিমুল অনেক কথা ছিল। সেই ক্লাবের মালিকানা নিয়ে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, দিনের পর দিন শুনানি হয়েছে, তার ক্লাবটি কিন্তু ঠিকই এখানে রয়েছে। এবং সবচেয়ে মজার কথা যে তার সেই ক্লাবে কিন্তু গতকালকে সময় পার হয়ে যাবার 7টার অনেক পরে এখানে লেখা আছে, এমনকি এখন পর্যন্ত নোট দেয়া আছে রিসিভড এট 8:30 PM রেঞ্জার্স ক্রিকেট একাডেমি জনাব ফারুক আহমেদ, তারটা কিন্তু ঠিকই এই তালিকায় রয়েছে। আসলে সময় একটা বেঁধে দেওয়ার পরে বিসিবি যখন এটাকে রিসিভ করে তাদের আসলে কার্যকারিতা বা কার্যক্রম নিয়ে তো আসলে প্রশ্নবিদ্ধ হয়, অনিয়ম করেছে কিনা সেই বিষয়টাই তো আসলে এখানে আসে। আসলে তাদের একটা ব্যাখ্যাও ছিল, যেহেতু গতকাল কোর্টে গিয়েছিল এবং 4টা ক্লাব নিয়ে ট্রাইব্যুনালে তার শুনানি চলছিল, এই কারণে তারা শিডিউলটা একদিন পিছিয়ে দিয়েছে বা তফসিলটা একদিন পিছিয়ে দিয়েছে। এটা হচ্ছে তাদের ব্যাখ্যা। আজকে যে তফসিল দিয়েছে সেখানে কিন্তু এটা উল্লেখ করা রয়েছে, কিন্তু এটা তারা পিছাতেই পারে যেহেতু আদালত পর্যন্ত বিষয়টা গড়িয়েছে। কিন্তু যেভাবে প্রতি পদে পদে প্রতিটা আপনার যখনই একটু আগাচ্ছে আমরা দেখছি যে পেছনে একটা নিয়ম ভাঙছে, একটা নিয়ম ভেঙে সেখান থেকে চলে যাচ্ছে। আমরা দেখলাম যে গতকাল মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু তিনি বলেছেন যে সর্বময় ক্ষমতার অধিকারী আমিনুল ইসলাম বুলবুল বিসিবি প্রেসিডেন্ট স্বৈরাচারী কিনা তিনি, এই কথাটা কিন্তু প্রেস কনফারেন্সে উঠেছে, সাংবাদিকরা প্রশ্ন করেছে। নতুন বাংলাদেশে স্বৈরাচারের কোনো জায়গা নেই, এটা কিন্তু বলা হয়েছে। তিনি কি স্বৈরাচারী কিছু করছেন আমিনুল ইসলাম বুলবুল, এটা কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল। ইফতেখার রহমান মিঠু বলেছেন যে তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, সবশেষ যে চিঠিটি তিনি পাঠিয়েছেন একক ক্ষমতায় এবং একক সিদ্ধান্তে যে কাউন্সিলর নতুন করে প্রেরণ করা হোক। সো আমিনুল ইসলাম বুলবুলের ইশারাতে এবং তিনি যে সবকিছু আসলে কলকাঠি নাড়ছেন এটা আসলে মোটামুটি স্পষ্টই আমরা বলতে পারি। এবং আরেকটা পক্ষ যারা আছেন তামিম ইকবালকে তিনি তার প্রতিপক্ষ, অবশ্যই তার প্রতিপক্ষ হয়তো আমরা দেখছি, কারণ তামিম ইকবালও বলেছেন তিনি ইলেকশন করবেন এবং তিনি সভাপতি হতে চান যদি পরিচালক নির্বাচিত হন। এবং আমিনুল ইসলাম বুলবুল তো বলেছেনই, এবং সবার আগে আপনাকে বলেছিলেন কিন্তু নারায়ণগঞ্জে যখন আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি আবার থাকতে চান কিনা, তিনি সবার আগে বলেছিলেন যে আমি T20 ইনিংস একটু লম্বা খেলতে চাই। সবার আগে বলেছিলেন শর্ট T20 ইনিংস, এরপর বলেছেন লম্বা T20 ইনিংস। বাংলাদেশের ইতিহাসে একটাই T20-তে সেঞ্চুরি আছে, সেটা কে করেছে শিমুল? তামিম ইকবাল। এক্স্যাক্টলি। এবং তিনি কিন্তু T20 কোনোদিন খেলাও নেননি যতটুকু আমি জানি। তো এনিওয়ে উনি T20 ইনিংস খেলতে এসে হয়তো ওনার প্রথম টেস্ট সেঞ্চুরির কথা মনে পড়ে গিয়েছে, 145 রান করেছিলেন, হয়তো এখন একটা লম্বা ইনিংস খেলবেন। তবে এই ইনিংসটার মধ্যে কিন্তু যেটা ভারত করে থাকে ক্রিকেট দল, আম্পায়ারের সুবিধা, এর সুবিধা, আইসিসির সুবিধা, আমিনুল ইসলাম বুলবুল এখন ঠিক সেটাই করছে। উনি বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন পক্ষের অনেক সুবিধা পেয়ে সুবিধা নিয়ে উনি বিসিবিতে থাকতে চাচ্ছেন এবং এই কাউন্সিলর তালিকা প্রকাশের মাধ্যমে সেটা আবার এস্টাবলিশ হবে। আমরা আসলে আজকে আলোচনাটার ট্যাগলাইন দিয়েছি যে বাদ পড়ছে হেভিওয়েট পরিচালক। কোন কোন হেভিওয়েট পরিচালক আসলে এখন পর্যন্ত বাদ পড়েছে আমার কাউন্সিলর? এখানে কাউন্সিলর তালিকা যেটা আমরা শুনেছিলাম কিছুদিন আগে যে আপনার মাহবুব আনাম, উনি বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় একটা নাম, ওনার যে ক্রিকেট প্রজ্ঞা, ক্রিকেট মেধা, ওনার বদনামও রয়েছে অনেকে বলেন যে তিনি সব বোর্ডের সঙ্গে সবার সঙ্গে ছিলেন এবং ওনাকে রাখতে বাধ্য হয়েছে বিকজ অফ হিজ ব্রিলিয়েন্স। তিনি যে ক্রিকেট সম্পর্কে তার ইউরোপিয়ান ক্রিকেটার ছিলেন না, কিন্তু ক্রিকেট প্রশাসনিক কর্মকাণ্ডটা খুব ভালো বুঝতেন, বিধায় তাকে সবাই রেখেছে তাদের নিজেদের জন্য। এবং তিনি কিন্তু বলেছিলেন করছেন না ইলেকশন, এবং শেষ পর্যন্ত কিন্তু তার নাম নেই। আমিনুল ইসলাম বুলবুল আসলে তাকে রাখতে পারেননি। এবং ইফতেখার রহমান মিঠু, যার কথা বলছিলাম একটু, মিডিয়া কমিটির চেয়ারম্যান, তিনি কিন্তু একটা বলবো যে ভাইটাল রোল প্লে করেছে গত 4 বছর। তিনি প্রথমবারের মতো বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছিলেন। সৌরভ গাঙ্গুলির ঘনিষ্ঠ বন্ধু, আমরা দেখেছি তার ডাকে এসেছিল এখানে সৌরভ গাঙ্গুলি। এবং তিনি কিন্তু আমি বলবো যে ইফতেখার রহমান মিঠু গত 4 বছরে তিনি আম্পায়ার্স কমিটির দায়িত্ব পালন করছেন এবং আম্পায়ার্স কমিটিতে আমরা এখন দেখছি আমিনুল ইসলাম বুলবুল এসে সাইমন টাফেলকে নিয়ে আসছেন, একে নিয়ে আসছেন, এই করছেন, কিন্তু বাংলাদেশ কিন্তু তার আগেই আম্পায়ারিংয়ে ভালো করছিল। নারী আম্পায়ার কিন্তু তার আগেই মাঠে ছিল, তার আগে উনি আসার আগেই কিন্তু
আপনার শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত কিন্তু এলিট প্যানেলে গিয়েছে। গত এশিয়া কাপে 3 বছর আগের এশিয়া কাপেও কিন্তু মাসুদুর রহমান মুকুল ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ অফিশিয়েট করছেন, এবারও করছেন। উনি যেটা করেছেন আরেকটু হয়তোবা সাইমন টফেলকে এনে একটু বৃহৎ পরিসরে কয়েকজনকে সুযোগের ব্যবস্থা করে দিচ্ছেন বা প্রশিক্ষিত করার ব্যবস্থা করছেন। কিন্তু ইফতেখার রহমান মিঠুকে আম্পায়ারিং, ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং এর যে একটা দুর্নাম ছিল, বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগে ফার্স্ট ডিভিশন ক্যামেরা সেট করার ব্যবস্থা করেছেন, রিপ্লে করার ব্যবস্থা ছিল, এবং একই সঙ্গে কিন্তু টিভিতেও কিছু ম্যাচ দেখেছে যাতে স্বচ্ছতা থাকে খেলাধুলা মানে প্রিমিয়ার লিগে। সো তার বাদ পড়াটাও কিন্তু, যদিও তার সুযোগ রয়েছে যেহেতু আপত্তি দাখিলের এখনো সময় রয়েছে, এবং আমরা যেটা শুনতে পেয়েছি যে আগামীকালকে হয়তো বা এই 15 ক্লাবের প্রতিনিধিরা আদালতে যাবেন, একটা রিট করবেন। সো আসলে আদতে শেষ পর্যন্ত বিসিবি ইলেকশনটা হয় কিনা, নাকি একটা অ্যাডহক কমিটির মাধ্যমে আরো কিছুদিন তারা এগিয়ে নেয় বা কর্মকাণ্ড চালিয়ে নেয়, সেটা অনেক বড় একটা প্রশ্ন। আমরা যেটা দেখছি কাজী ইনাম, যিনি সবশেষ বোর্ডেও ছিলেন, তাকেও আসলে মনে হয় যে এবারে বাদ দেওয়া হয়েছে এই কাউন্সিলরশিপ থেকে। তাকে আসলে বাদ দেওয়া হয়েছে, তবে শেষ মুহূর্ত পর্যন্ত তাকে চেষ্টা করা হয়েছিল তাকে বিসিবিতে আবারও রাখার। আপনারা সবাই জানেন যে কাজী ইনাম ক্রিকেট বোর্ডে বেশ অনেকদিন ধরেই নির্বাচিত একজন পরিচালক ছিলেন, গত 2 টার্মে ছিলেন, কিন্তু 2 টার্ম বা 3 টার্ম, 2 টার্ম সম্ভবত ছিলেন। হ্যাঁ, তো তিনি কিন্তু যশোর থেকে এসেছিলেন। তার অ্যাডহক কমিটিতে তার নাম ছিল না। নতুন করে যখন তার নাম ইনক্লুড করা হয়, এবং এরপর কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ এই কাজটি করেছে, এরপর কিন্তু আমরা দেখেছি যে যশোরে প্রচুর, এটা খুব বাজে একটা, আমরা দেখেছি একটা রিয়াকশন হয়েছে। প্রতিনিয়ত তারা মানববন্ধন করেছে এবং যশোর ক্রীড়াঙ্গন অচল করে দেওয়ার মতো কথাবার্তা বলেছে। যদিও এরকম কথা বলা আমি সাপোর্ট করি না, কিন্তু তারা এরকম কথা বলেছে। সো আমার ধারণা যে যশোরের স্থানীয় ক্রীড়াবিদদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদের ফলশ্রুতিতেই কাজী ইনামের নামটা এই লিস্টে নেই, যার কারণে উনিও কিন্তু বাদ পড়েছেন। তবে কাজী ইনাম বাংলাদেশের ক্রিকেটের মার্কেটিংয়ে কাজ করেছেন এবং সেখানেও কিন্তু তার ভূমিকা ছিল। তিনি বাংলাদেশের একটা সময় বাংলাদেশ জার্সি স্পন্সরের কিন্তু ডাবল একটা প্রাইসে বিক্রি হয়েছিল, এবং সেখানে অন্যতম অবদানও কিন্তু তার ছিল যে বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ডিংটা কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে কমার্শিয়াল কোম্পানিগুলো। 5টি জেলা থেকে কাউন্সিলরের আসলে আমরা দেখলাম যে ফাঁকা রয়েছে নাম, তাহলে তো ওই 5 জেলার কোনো প্রতিনিধি থাকছে না বিসিবি ইলেকশনে। এটাও একটা ব্যর্থতা আমি বলবো ক্রিকেট বোর্ডের, যে তারা এই 5 জেলা থেকে কোনো প্রতিনিধি আনতে পারেনি। তাহলে কি তার মানে কি সেই 5 জেলায় কি কোনো ক্রিকেট হয় না? সেই 5 জেলায় কি কোনো কমিটি নাই? দেশের 64টা জেলায় কিন্তু অ্যাডহক কমিটি রয়েছে, তাহলে সেই 5 জেলা থেকে কেন বাদ গেল? আপনারা আপনারা 2 দফায় 5 দিন বা 6 দিন সময় বাড়িয়েছেন কাউন্সিলরশিপ নেওয়ার জন্য, তাহলে কেন এই জেলাগুলো থেকে আসলো না? এটা তো বিসিবির ব্যর্থতা। এটা কি এমন যে আসলে বুলবুল তার নিজের লোক পাচ্ছেন না বলে আসলে ওখানে কাউন্সিলরশিপ দেননি? খুব স্বাভাবিক, আমরা হতে পারি। তবে আমরা এখনো জানি না কে বুলবুলের লোক, কে কার লোক, কে তামিম ইকবালের লোক বা কে কার লোক, এটা কিন্তু আমরা জানি না। হয়তো ইলেকশনের পর বোঝা যাবে। আমরা হয়তো বা ভোটও দেখতে পারবো না কে কাউকে দিচ্ছে, কিন্তু কে কে ইলেকশনে দাঁড়া হচ্ছেন আর কে কে জিতছেন এবং কারা কারা পরে সাপোর্ট দিচ্ছেন সভাপতি হওয়ার ভোটে বা ওই নির্বাচনে, তখন কিন্তু আমরা জানতে পারবো যে কে কার লোক। তবে আমার বিশ্বাস যে হ্যাঁ, আপনি যেটা বলেছেন, আই থিঙ্ক দ্যাটস রাইট, যে হয়তো এই 5 জেলায় আমিনুল ইসলাম বুলবুল তিনি হয়তোবা তার পছন্দের কোনো প্রার্থী পাননি, যে তাকে এনশিওর করেছে যে না আমার ভোটটা আপনাদেরকেই দিব বা আপনাদের লোককেই দিব। উনি তো ঢাকা বিভাগ থেকে উনি ঢাকা বিভাগ থেকে শুধু নরসিংদী জেলাটাই নেই, বাকি সবগুলোই কিন্তু আছে। আর বাকি যে 4টা জেলা কিন্তু রাজশাহী, বগুড়া, রাজশাহী বিভাগের 4টি জেলা, নওগাঁ, বগুড়া, পাবনা এবং সিরাজগঞ্জ, এই 4 জেলা থেকে কোনো কাউন্সিলরশিপ আসেনি। তার মানে রাজশাহী বিভাগ থেকে মাত্র 4টা জেলার কিন্তু কাউন্সিলর মাত্র এখানে এসেছে। শেষ করে দেব আসলে যে এখন পর্যন্ত বিসিবির যে প্রক্রিয়ায় আসলে এসেছে, সামনের পথটা আসলে কেমন দেখছেন? আদালতে যাচ্ছে একটা পক্ষ, আর একটা পক্ষ নির্বাচন কমিশনের কাছে আবার আপিল করবে কাউন্সিলরশিপ পাওয়ার জন্য। এই প্রক্রিয়াগুলোতে আসলে মনে হয় কি যে তফসিল অনুযায়ী যে মানে তারিখ ঘোষণা করা হয়েছে, সেই তারিখের মধ্যে বিসিবির ইলেকশন আয়োজন করা সম্ভব? করতে যদি মানে বিষয়টা হচ্ছে যে সম্ভব কিনা সেটা জানি না, কারণ যদি এটা আদালতে যায় এরপর কি হবে উই ডোন্ট নো এখনো যে কি হবে। তবে আমি খুব প্রত্যাশা করেছিলাম যে এবার একটা ভালো ইলেকশন হবে, কারণ আমার স্পষ্ট মনে হচ্ছে 2013 যে ইলেকশন ছিল, সেই ইলেকশনে আমি এনএসসিতে গিয়েছিলাম এবং ওই দিন লিজেন্ডস অফ রূপগঞ্জের খেলা ছিল। লিজেন্ডস অফ রূপগঞ্জের কাউন্সিলর ছিলেন লুৎফর রহমান বাদল, সেই সময় তিনি বিপক্ষ ছিলেন, নাজমুল হাসান পাপন সহ যারা ছিলেন তাদের এন্টি পার্টি ছিলেন। তাদের খেলা হচ্ছিল নারায়ণগঞ্জ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে, প্রত্যাহারের শেষ দিন ছিল নমিনেশন। আমি এনএসসিতে ছিলাম এবং
লেজেন্ডস অফ রূপগঞ্জের একজন কর্মকর্তা, আমার তার নামটি মনে নেই, চেহারা মনে আছে, সে কাঁদতে কাঁদতে আসলেন, এসে বললেন যে আমাদের সব উইকেট পড়ে যাচ্ছে, পায়ে লাগলে আমরা ইলেকশন করবো না, দরকার নাই, নমিনেশন ফর্ম আমরা প্রত্যাহার করে নিব। এবং তারপরে প্রত্যাহার করেন এবং এরপর থেকে কিন্তু লুৎফর রহমান বাদল আর বাংলাদেশের ক্রিকেটেও উনি ছিলেন না, দেশেই ছিলেন না অনেকদিন, এবং পরবর্তীতে তবে তার দল কিন্তু ছিল, ক্রিকেটে ইনভেস্ট করেছেন। ক্রিকেটে তিনি বাংলাদেশের ক্রিকেটের ঢাকা প্রিমিয়ার লিগে যে পারিশ্রমিকটা, যে এখন এত চড়া পারিশ্রমিক পাচ্ছেন ক্রিকেটাররা, একটা বড় অবদান কিন্তু তার রয়েছে, তিনি কিন্তু সেটা একটা সময় বাড়িয়ে দিয়েছিলেন। তো এবার ইলেকশনটা আমি ভেবেছিলাম যে একটা স্বচ্ছ ইলেকশন হবে, কিন্তু এখন পর্যন্ত যেটা দেখছি যে 2013, 2017, 2021 যে 3টে ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনের চেয়েও আসলে ইলেকশনটা খুব একটা বাজে দিকে যাচ্ছে, কারণ বারবার ডেট চেঞ্জ হচ্ছে এবং বারবার আদালতে যাচ্ছে। এটা মোটেও দেশের ক্রিকেটের জন্য ভালো কোনো বার্তা দেয় না। অসংখ্য ধন্যবাদ সাজিদ আপনাকে। আসলে ধন্যবাদ আপনাকে। তামিম এবং কি বুলবুল দুজন আসলে মাঠের ক্রিকেটার, তারা আসলে স্পোর্টিং মনোভাবটা থাকবে এবং কি স্বচ্ছভাবে তারা এই Exactly. নির্বাচনটাও করবেন, সেটা আসলে আমরা প্রত্যাশা রাখি। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সামনে নিশ্চয়ই নতুন কোনো ইস্যু নিয়ে আপনাদের সামনে হাজির হব স্পোর্টসের লাইভ নিয়ে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।